যে দেশ নিজেদের আনাজ কেনার ক্ষমতা নেই, চালের জন্য ভারতের কাছে ভিক্ষা করে, তারা বড় বড় কথা বলছে। আর আমাদের এখানকার যারা বাংলাদেশ প্রেমী রয়েছে তারা বাংলাদেশকে পক্ষান্তরে সমর্থন করছে। এটাও দেশদ্রোহিতা। পরমাণু বোমা ছোড়ার হুমকি দিচ্ছে বাংলাদেশ ভারতের উপর। না না, আগে বলি, আগে নিজেদের ওই ডিমের ডালনা দিয়ে ভাত খাওয়ার জন্য যেগুলো লাগে, আলু, আনা, পেঁয়াজ, ডিম আর চাল, সেগুলো ভারত থেকে নেওয়া বন্ধ করুক। আমি বলছি যে ওই 5 টাকার পুঁইশাক কিনে ক্যাশ মেমো চাইবেন না প্লিজ। সেখানে বাংলাদেশ থেকে বলা হচ্ছে শেখ হাসিনার প্রতি যখন এত ভালোবাসা, ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দিন না শেখ হাসিনাকে। মানে আমি না এইসব এই অবমৃষ্যকারিতার কথার আমি জবাব দেব না। কোথাকারকে ওই জঙ্গি নেতা কি মন্তব্য করলে এগুলো জবাব দেব না, কারণ এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মাদ্রাসা ছাত্ররা বুঝবে না। দুই দেশের যে কূটনীতি, ভারত সরকারের যে ক্ষমতা রয়েছে, ভারত সরকার অনেক দূরের কথা। যদি পশ্চিমবঙ্গের যারা জাতীয়তাবাদী মানুষ রয়েছে তারা হাঁটতে শুরু করে, বাংলাদেশ কোথায় ধ্বংস হয়ে যাবে। তাই এইসব এই জঙ্গি ছাত্রনেতা যা কে কি কথা বলছে এগুলোর উত্তর দেব না। ভারত জবাব দিয়ে দিয়েছে। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে আশ্রয় রয়েছেন, ভারতের এতে রয়েছেন। এই জবাবটাই আমার মনে বড় জবাব। তারা যেটা চেয়েছিলেন যে তারা ওখানে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে তাদের মতন করে বিচার করবে। বিচার তো দেখলাম চিন্ময় কৃষ্ণপ্রভুর কি বিচার হলো, বিচারের নামে প্রহসন হয়েছে। যে বাংলাদেশ 71-এ তারা পাকিস্তান থেকে নিজেদের সরিয়ে নিয়ে এসেছিল, এখন তারা পাকিস্তানের সঙ্গে বৈঠক করছেন। মোহাম্মদ ইউনূস তিনি দেশকে বেছে দিচ্ছেন পাকিস্তানের হাতে আরো একবার। যেই দেশকে ছাড়ানোর জন্য, স্বাধীনতা আনার জন্য বহু বহু মানুষ, সেখানকার বাংলাদেশের মানুষ, তারা প্রাণ দিয়েছিলেন। সেখানে মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, সমস্ত ধর্মের মানুষ ছিলেন। তারা এখন বেছে বেছে চূড়ান্ত ইসলামী মৌলবাদী, এবং তারা ওখানে একটা ইসলামী শাসন চাইছেন। সেটা লজ্জার কথা। এবং তারা যারা বাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে বসে, তারা ওই খান সেনাদের থেকে কোনো অংশে কম নয়। কালকে আমরা কিন্তু দেখলাম যে শীতকালীন অধিবেশনে একেবারে সংসদ উত্তপ্ত হলো। বিরোধীরা বলছে যে আদানি ইস্যু থেকে নাকি নজর ঘোরানোর জন্য বিজেপির এই কাণ্ড। আমরা তো বলবো সোরস ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য কংগ্রেসের এই কাণ্ড। আমাদের একজন বয়স্ক সাংসদ প্রতাপ সারঙ্গী, তাকে যেভাবে ধাক্কা মেরে ফেলা হয়েছে, মনীষ রাজপুতের ছবিটা দেখুন, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোরস থেকে নজর ঘোরানোর জন্য এই নাটকগুলো করা হচ্ছে। কি কারণে OCCRPর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, সেই বোর্ড মেম্বার সোনিয়া গান্ধী, সেটার উত্তর দিন। OCCRP কি কোন সংস্থা? যে সংস্থা ভারতবর্ষ থেকে কাশ্মীরকে আলাদা করতে চায়, সেই সংস্থায় রয়েছেন সোনিয়া গান্ধী। সোরসের সঙ্গে কি কি সম্পর্ক রয়েছে, কি কি লেনদেন হয়েছে, ভারত জোড়ো যাত্রা এবার কোথা থেকে কি কি খরচ হয়েছে, সব সামনে আসবে। এগুলো যাতে না আসে, সংসদে যাতে এগুলো নিয়ে আলোচনা না হয়, তাই এইসবগুলো ইস্যু করিয়ে একটা মানে নন ইস্যুকে ইস্যু তৈরি করে কংগ্রেসের এই দৈন্যতা। আসলে রাহুল গান্ধী তিনি 89 বার তিনি ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতা এখন একদম স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে মহারাষ্ট্র ভোটের পরে তিনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। তাই যেন তেন প্রকারণে একজন মা তাকে চাবি দিয়ে দিয়েছিলেন কাঠের পুতুলকে, যে যাও তুমি প্রধানমন্ত্রী। উনি ভেবেছেন আমার ঠাকুমার বাবা হয়েছে, ঠাকুমা হয়েছে, বাবা হয়েছে, আমি কেন নয় বলে খরগোশের মতো দৌড়লে তো হবে না। শুধুমাত্র বারে বারে নিজেকে ওই মার্কেটিং এর মতো লঞ্চ করলে হবে না। প্রধানমন্ত্রী হয়ে দেখানোর জন্য যে একাগ্রতা প্রয়োজন, যে মানুষের প্রতি দায়বদ্ধতা প্রয়োজন, যে মানুষকে ভালোবাসার প্রয়োজন, সেগুলো দরকার, যেগুলো মানুষ বেছে নিয়েছে। সেই কারণেই নরেন্দ্র দামোদর দাস মোদীকে এবং রাহুল গান্ধীকে তারা রিজেক্ট করেছে, 3 বার রিজেক্ট করেছে, আরও করবে। এতগুলো ভোট হয়েছে, এই হরিয়ানার ভোট, গুজরাটের ভোট, উত্তরপ্রদেশের ভোট, রাজস্থানের ভোট, মধ্যপ্রদেশের ভোট, মহারাষ্ট্রের ভোট, এতগুলো ভোট, এতগুলো হারের পরে রাহুল গান্ধী এখন স্বাভাবিকভাবেই তার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। ফিরহাদ হাকিম কিন্তু সাফাই দিচ্ছে, বলছে যে আমি অন্যের ধর্মকে অসম্মান করিনি, কিন্তু নিজের ধর্মকে 100% মানি। অথচ দেখা গেল ধন্যধান্যে অডিটোরিয়ামে যখন সংখ্যালঘুদের নিয়ে অনুষ্ঠান হলো, উনি কিন্তু গেলেন না। 2016 সাল থেকে ওনার হৃদয় তো পাকিস্তান আছে। পাকিস্তানের সাংবাদিককে উনি গর্ব করে বলেছিলেন যে আমি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছি, খোদ কলকাতার বুকে। তো হৃদয় পাকিস্তান, সেটা 24-এ আমরা দেখলাম বেরিয়ে এলো। তিনি দাওয়াতে ইসলামের আমন্ত্রণ জানালেন। তিনি বললেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা নাকি অভাগা। একজন রাজ্যের মন্ত্রী, তিনি সংবিধানকে শপথ নিয়ে
মন্ত্রী হয়েছেন, তার মুখ থেকে এরকমভাবে কথা, আর ভারতীয় জনতা পার্টি নাকি সাম্প্রদায়িক। আসলে এরা চূড়ান্ত সাম্প্রদায়িক, এবং এই সাম্প্রদায়িকতা তাদের এখন ফুটে বেরিয়ে আসছে। একজন মন্ত্রী বলছেন, কলকাতার মেয়র বলছেন যে আজকে আমরা সংখ্যালঘু, আমরা যেদিন সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হব তখন অধিকার ছিনিয়ে আনবো। এটার মানেটা কি? অধিকার তো সবার জন্য। কেন এই রাজ্যে আমরা তো জানতাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সরকার নাকি অসাম্প্রদায়িক সরকার। তো এই সরকার দেয় না যে এই কন্যাশ্রী, রূপশ্রী, কুশ্রী, বিশ্রী যে প্রকল্পগুলো রয়েছে, সে প্রকল্পগুলো কি ধর্মের ভিত্তিতে দেওয়া হয় নাকি তার জাতির ভিত্তিতে দেওয়া হয়? আমি তো জানতাম না, আমি তো জানতাম সবার জন্যে। কিন্তু এখন তো এদের কথা শুনে মনে হচ্ছে ছিনিয়ে আনার কথা যখন বলছে, তার মানে নিশ্চয়ই ওই জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেওয়া হয়, তা নাহলে ছিনিয়ে আনার কথা বলতেন না। তো ফিরহাদ হাকিম সাহেব এই কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একজন হুমায়ুন কবির বলে তাদের একজন এমএলএ, তিনি বলেছেন 30%কে আমি ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার বিরুদ্ধে কোনো সুমোটো কেস করা হয়নি। রাজ্য প্রশাসনের উচিত ছিল, রাজ্য পুলিশের উচিত ছিল যে কেস করার। আসলে পুলিশ মন্ত্রী নিজে তো দুধেল গায়ের কথা বলেন। তো আপনাকে বুঝতে হবে যে এই রাজ্যে শুধুমাত্র এখানে যেরকম নীতিও একটা আছে, দুর্নীতি, সেরকম এখানে ধর্ম একটাই, ভোটার ধর্ম। যেই ধর্মের দিকে ঝুঁকলে ভোট পাওয়া যাবে, ভোট বাক্সে আমাদের টকাটক ভরবে, সেই হচ্ছে এই রাজ্যের সরকারের, যে শাসক দলের সরকার, তাদের সেটা ধর্ম। কিন্তু সেখানে তো তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি এটাকে নিয়ে এত লাফালাফি করছে কেন? বিজেপি কবে থেকে এত সেকুলার হলো? বিজেপি তো সেকুলার। বিজেপি যদি অসাম্প্রদায়িক, আপনারা যে বলেন না বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি যদি সাম্প্রদায়িক হতো তাহলে অন্তত এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানাতো না ভারতীয় জনতা পার্টি। বিজেপি যদি এত সাম্প্রদায়িক হতো তাহলে এই দেশে কোনো জাতির ভিত্তিতে না দেখে, জাত বাত ধর্ম রং বর্ণ না দেখে সবার জন্য, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য। কার নাম রেখা আর কার নাম রহিমা সেটা দেখা হয় না। যখন জনধন যোজনা দেওয়া হয়, মুদ্রা লোন দেওয়া হয়, মেয়েদের জন্য যখন মাতৃ যোজনা দেওয়া হয়, তা অন্তঃসত্ত্বা মায়েদের জন্য, তখন তার নাম দেখা হয় না, তার ধর্ম দেখা হয় না, তার রং দেখা হয় না। তো ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই দল যারা 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাককে সমর্থন তারা করেনি, তারা বিরোধিতা করেছে মুসলমান মেয়েদের জন্য। আর যারা নিজেদের অসাম্প্রদায়িক বলে, মমতা ব্যানার্জি কেন বিরোধিতা করেছিলেন ইনস্ট্যান্ট 3 তালাকের? কেন কংগ্রেস বিরোধিতা করেছিল? কেন বামেরা বিরোধিতা করেছিল? একটাই কারণে, ভোট। তাদের কাছে ওই নিজেদের অসাম্প্রদায়িকের একটা মোড়কে মুড়িয়ে রেখে তারা চূড়ান্ত সাম্প্রদায়িক। তারা হচ্ছেন এমন একটা রাজনৈতিক দল, এই সব দলগুলো তারা ভোট ব্যাংকের রাজনীতি করেন। বিকাশ রঞ্জন তিনি ধর্মতলায় দাঁড়িয়ে তিনি গোমাংস ভক্ষণ করেছিলেন। বলি একবার, শুকরের মাংসের উৎসব হবে নাকি? সেটা করার দম নেই, কারণ তারা হচ্ছেন চূড়ান্ত সাম্প্রদায়িক, তারা ভোট ব্যাংকের রাজনীতি করেন। সেখানে কিন্তু সাম্প্রদায়িকতা যখন আসছে, বাংলাদেশের কথা আনতেই হয়। দেবাংশু ভট্টাচার্য বলছে যে শুভেন্দু অধিকারী এরকম উল্টো আসলার মতো এখানে লাফাচ্ছে কেন? ভোট ব্যাংকের জন্য। দিল্লিতে তো আপনার নেতা বসে আছে, সেখানে আপনার নেতা চুপ করে আছে, চুপ কিছু করতে বলুন দিল্লির নেতাকে বাংলাদেশ নিয়ে। দেখুন, মানে আমার এত দুর্দিন আসেনি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কে একটা কি মন্তব্য করলো, যে যার এখন টিভিতেও যার যাওয়া বন্ধ হয়ে গেছে, তার মন্তব্যের আমি জবাব দেব। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সম্মানীয় বিধায়ক, তিনি সে ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন। তাই কোথায় কোন টিভিতে যাওয়া বন্ধ হয়ে যাওয়া, কোন এক বাচাল মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র, মাফ করবেন, তার প্রশ্নের জবাব আমি করব না। আমি বরং করব যে প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলছেন, যে এই মুহূর্তে বাংলাদেশের সেখানে যেভাবে সিস্টেম্যাটিক্যালি হিন্দু নরসংহার হচ্ছে, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি কথা বলবো যে সেখানে যেরকমভাবে বিচারের নামে প্রহসন হচ্ছে সেটা নিয়ে। চিন্ময় কৃষ্ণ দাসকে ইচ্ছে করে তাকে আটকে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো উকিল দাঁড় করাতে দেওয়া হচ্ছে না, যারাই দাঁড়াচ্ছেন তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তার সঙ্গে যারা দেখা করতে গেছিলেন, যারা ওষুধ দিতে গেছিলেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো নিয়ে কথা হোক, এগুলো নিয়ে কথা হচ্ছে না তো। আর তৃণমূল কথা বলে কোন মুখে? যারা বলেছেন আমরা
যারা এখানে অনুপ্রবেশ করে এসেছে তাদেরকে আমরা জায়গা দেব, আমরা তাদেরকে থাকতে দেবো ভারত সরকারের বিপরীতে গিয়ে। এখন এসব সাধু সাজলে হবে? এখন শুধুমাত্র মমতা ব্যানার্জি মতো ভেবেছেন যে শুধুমাত্র দুধেল গায়ে ভোটে আমার ভোট বাক্স ভোট বৈতরণী পার হবে না, আমার লাগবে কিছু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটও। তাই উনি এখন মাঝে মধ্যে ওই কুমিরের অশ্রু বওয়াচ্ছেন। আবার ওদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বাংলাদেশে যা হচ্ছে সব মিথ্যে, অল ইজ ওয়েল। তাহলে কোনটা মেনে নেব? সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি আবার জামিয়াতে উলামায়ে হিন্দে পশ্চিমবঙ্গের সভাপতি, তিনি বলছেন, তিনি এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন বাংলাদেশ নিয়ে সব বাড়াবাড়ি করা হচ্ছে, ফেক ভিডিও করা হচ্ছে। মমতা ব্যানার্জি বলছে কিছু হয়তো হয়েছে এরকম ঘটনা। কোনটা মানবো? আগে মমতা ব্যানার্জি রাস্তায় নামুন, উনি তো সব বিষয় নিয়ে হাঁটেন, উনি মোমবাতি মিছিল করেন। বাংলাদেশ নিয়ে কবে করবেন? আপনার তো সব বিষয়, আপনি মণিপুর থেকে হাতরাস সব বিষয়ে আপনার অবাধ বিচরণ। পশ্চিমবঙ্গর যখন ধর্ষণ হয় তখন চুপ থাকেন, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা রাস্তায় হাঁটুন, নামুন, আমরাও হাঁটবো চাইলে আপনার সঙ্গে। কিন্তু এটা কোনো করবেন না, কারণ ওই আবার ওই ভোট পলিটিক্স। রবীন্দ্র ঘোষ যিনি এসেছিলেন মেডিকেল গ্রাউন্ডে কলকাতা চিকিৎসার জন্য, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ছেন, ঠিক সেখানে কিন্তু আমরা দেখলাম যে সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলছে যে এইসব ভিডিও কলে কথা বলে কি হবে, আসল কাজটা করুন, দিল্লিতে নেতা তো চুপ করে বসে আছে। কুণাল ঘোষ বলছে এইসব ধাপ্পাবাজি করে মানে আমাকে তৃণমূলের জবাবের আমাকে উত্তর দিতে হচ্ছে। ধাপ্পাবাজি কারা করছে সেটা তো রাজ্যের মানুষ বুঝতে পারছে, দেশের মানুষ বুঝতে পারছে। তৃণমূল কেন রাস্তায় বেরোচ্ছে না একদিনও? তৃণমূল কেন একদিনও রাস্তায় বেরিয়ে বলছে না যে এখানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানবো না? মোমবাতি নিয়ে বেরোন, চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য মোমবাতি নিয়ে বেরোন। সেই রেগান আচার্য, রমেন রায় যিনি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের জন্য রাস্তায় বেরোন। এই আমার কাছে দুদিন আগে ভিডিও ছবি পাঠিয়েছেন একজন অত্যন্ত বড় সাংবাদিক, তিনি ছবি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে যেটা ওই আগে বরিশাল ছিল, এখন সম্ভবত পিরোজপুর জেলা হয়ে গেছে, সেখানে হিন্দু মেয়েদের হাত কেটে দেওয়া হচ্ছে, গলা কেটে দেওয়া হচ্ছে, রাত্রে এসে ধর্ষণ করে যাচ্ছে। এবং একটু সেখানকার একজন সাংবাদিক সেটা কভারেজ করেছিলেন বলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তার প্রাণের আশঙ্কা এখন। এগুলো বলুন, ভারতীয় জনতা পার্টির যে সরকার রয়েছে কেন্দ্রে, এনডিএ যে সরকার কেন্দ্রে রয়েছে, সেই সরকারই একমাত্র সরকার। নরেন্দ্র মোদী তিনি 8 তারিখে যেদিন ইউনেস ক্ষমতা দখল করেছিলেন সেদিন বলেছিলেন ওখানে হিন্দু নিগ্রহ বন্ধ হবে, আশা করছি। 15 তারিখে লাল কেল্লা থেকে একমাত্র যে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলেছিলেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আর এই সরকারই বিদেশ মন্ত্রকের তরফ থেকে কড়া বার্তা দিয়েছিল। এই সরকারই বাংলাদেশে এখন চূড়ান্ত মৌলবাদী শাসন চলছে, তার মাধ্যমে বিদেশ সচিব পাঠিয়ে বার্তা দিয়ে এসেছে।